মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন স্কুল থেকে নতুন বই পাওয়ার আনন্দ কোনো দামি উপহারের চেয়েও বেশি ছিল। যে বইগুলোর পাতায় পাতায় থাকতো এক অদ্ভুত মায়াবী গন্ধ। সহজ পাঠ পার করে আমরা যখন একটু একটু করে বড় হচ্ছি, তখনই আমাদের হাতে এসেছিল কিশলয় তৃতীয় ভাগ। সেই নীল রঙের মলাট, আর তার ভেতরে লুকিয়ে থাকা অসাধারণ সব গল্প আর কবিতা। আজকের ভিডিওতে আমরা শুধু একটা বই পড়ব না, আমরা ফিরে যাব 20-30 বছর আগের সেই দিনগুলোতে, যেখানে পড়ার ফাঁকে থাকতো লুকোচুরি, আর টিনের বাক্সে সযত্নে রাখা থাকতো এই কিশলয়। আপনি কি তৈরি আপনার শৈশবের সেই মায়া ভরা পৃথিবীতে আরও একবার ডুব দিতে? তাহলে চলুন শুরু করা যাক কিশলয় তৃতীয় ভাগ। চাষির খ্যাতি। এ অঞ্চলের সেরা আখ চাষি ছিলেন ব্রহ্ম বারুই। তিনি আর বেঁচে নেই। তার ছেলে ভীষ্ম, আখ চাষে তারও খুব নাম ডাক। গেঞ্জিটা কাঁধে ফেলে ভীষ্ম এসেছে তার ক্ষেত দেখতে। এসে দেখে এক কাণ্ড। এক ভদ্রমহিলা খুঁটিয়ে খুঁটিয়ে তার ক্ষেতের আখ দেখছেন। তাকে দেখে ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন, এ ক্ষেতটি কার জানেন? এ আমার ক্ষেত। আপনার ক্ষেতের আখগুলো চমৎকার, যেমন লম্বা তেমনি পুষ্ট। আপনার নামটা কি ভাই? ভীষ্ম বারুই। আপনি ভীষ্ম বারুই? আমরা তো আপনাকেই খুঁজছি। আমাকে খুঁজছেন কেন বলুন তো? আপনি কোথা থেকে আসছেন? আমার নাম বিজয়া রক্ষিত, আমি দূরদর্শন থেকে আসছি। আখ চাষি হিসেবে আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমরা আপনার একটা সাক্ষাৎকার নিতে চাই। আপনার আপত্তি নেই তো? কি জানতে চান বলুন? আপনি কি সার ব্যবহার করেন? আপনার ফলন কেমন হয়? লাভ কি রকম? এইসব নিয়ে কিছু কথাবার্তা বলবো আর কি। কথা বলতে বলতে ভীষ্ম দূরের দিকে তাকায়। চোখে ক্যামেরা লাগিয়ে একজন ছবি তুলছে। উনি কিসের ছবি তুলছেন? আপনার ক্ষেতের। বিজয়া দেবী হাঁক দিলেন, অচিন্ত, অচিন্ত এদিকে এসো। অচিন্ত কাছে এসে বললেন, হে যে, ইনিই ভীষ্ম বারুই। নমস্কার, আমার নাম অচিন্ত মুর্মু। কি দারুণ আখ ফলিয়েছেন, হ্যাঁ? দেখলে চোখ জুড়িয়ে যায়। তাহলে আমরা কাজ শুরু করি। একটু দাঁড়াও বিজয়াদি। ভীষ্মবাবু, গেঞ্জিটা পরে নিন তো। ওই আখগুলোর কাছে গিয়ে দাঁড়ান। ভীষ্ম তাই করল। আখের গায়ে হাত রাখুন, একটু হাসুন। ঠিক আছে ঠিক আছে। ছবি নেওয়া শেষ হল। অচিন্তবাবু বললেন, ধন্যবাদ। ভীষ্ম বললেন, আমার সঙ্গে চলুন আমার বাড়ি, এই কাছেই। আখের রস খাবেন, এই গরমে ভালো লাগবে। খেতে খেতে কথা বলা যাবে। বিজয়া দেবী বললেন, হ্যাঁ ঠিক আছে, পরে যাব। তার আগে আসুন এই আম গাছটা ছায়ায় বসি, কথাগুলো সেরে নিই। অচিন্ত, তুমি ভীষ্মবাবুর দু একটা ছবি তুলে নাও। অতিথিদের কিছু খাওয়াতে না পেরে ভীষ্ম উসখুস করতে লাগলো। তার অস্বস্তি দেখে অচিন্তবাবু বললেন, হ্যাঁ আপনি বরং এক কাজ করুন, ওই আখ তুলে আনুন, 2 টুকরো করে আমাদের দিন, চিবিয়ে খাই। ভীষ্ম একটি আখ তুলে পাতা ছাড়ালো, ওদের হাতে দিল টুকরো টুকরো করে। ওরা খেতে খেতে বললেন, কি মিষ্টি, কি নরম, এমন আখ আগে কখনো খাইনি। আমাদের গ্রাম। বন্দে আলী মিয়া। আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডুরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায়েছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। বন্ধু চেনা বিষম দায়। এক জঙ্গলে বাস করত এক কাক আর এক হরিণ। কাক থাকতো চাঁপা গাছের ডালে বাসা বেঁধে, আর হরিণ থাকতো সেই চাঁপা গাছের নিচে। কাক আর হরিণের মধ্যে অনেক দিনের ভাব। কাক সকালবেলা উড়ে গিয়ে খাবার খুঁজতে যেত, আর হরিণ বনের মধ্যে ইচ্ছে মতো ঘুরে ফিরে বনের ঘাস পাতা খেত।
ঘাস পাতা খেয়ে খেয়ে হরিণের চেহারা বেশ নাদুস নুদুস হয়ে উঠেছিল। একদিন হরিণটা এক শেয়ালের চোখে পড়ল। হরিণকে দেখে শেয়ালের খুব লোভ হলো। ভাবল, এর নরম মাংস খেতেই হবে, কিন্তু খাবো কেমন করে? সে বুদ্ধি আটলো, আগে হরিণের সঙ্গে ভাব জমিয়ে নিই, তাতে তার কাছাকাছি থাকা যাবে। এই ভেবে সে হরিণের কাছে গিয়ে বলল, কি গো বন্ধু, কেমন আছো? হরিণ বলল, কে তুমি ভাই? তোমায় তো চিনতে পারলাম না। শেয়াল বলল, আমি এক শেয়াল, এই বনেই থাকি, কিন্তু আমার কোনো বন্ধু নেই। বন্ধু ছাড়া কি বাঁচা যায় বলো? তাই তোমার দেখে ভাবলাম তোমার সঙ্গে বন্ধুত্ব পাতাই। কি আপত্তি নেই তো? এখন থেকে তুমি আর আমি একসঙ্গে চলাফেরা করব। হরিণ বলল, বেশ, তাই হবে। তারপর সন্ধ্যাবেলায় হরিণ আর শেয়াল কাকের সঙ্গে দেখা করতে গেল। কাক হরিণকে বলল, তোমার সঙ্গে ও কে এসেছে? হরিণ বলল, ও এক শেয়াল, আমার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে। কাক বলল, অচেনা কারোর সঙ্গে চট করে বন্ধুত্ব করতে নেই। কাকের কথায় শেয়াল খুব রেগে গেল, কিন্তু রাগ চেপে মিষ্টি গলায় কাককে বলল, ছি ভাই, এটা তুমি কি ঠিক কথা বললে? হরিণ যেদিন তোমাকে প্রথম দেখেছিল সেদিন তুমিও তো তার অচেনা ছিলে। এখন তো দেখছি তোমাদের দুজনের মধ্যে খুব গলাগলি ভাব। তাহলে আমি কি দোষ করলাম বলো? হরিণ বলল, ঠিক আছে ঠিক আছে, এত কথা কাটাকাটির কি দরকার? আমরা তিনজনেই তিনজনের বন্ধু, কেউ কারো শত্রু নয়। কাক বলল, ঠিক আছে, তবে তাই হোক। এরপর শেয়াল একদিন হরিণকে ডেকে বলল, বন্ধু, এই বনের মধ্যে একটা জায়গা দেখেছি, সেখানে ক্ষেত ভরা ফসল, চলো তোমাকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি। শেয়াল হরিণকে জায়গাটা দেখিয়ে দিল। হরিণ রোজ সেই চাষের জমিতে গিয়ে ফসল খেতে লাগলো। ব্যাপারটা একদিন ক্ষেতের মালিকের নজরে পড়ল। হরিণকে ধরার জন্য সে ফাঁদ পাতল। হরিণ সেই ফাঁদে পড়ল। হরিণ ভাবল, বন্ধু তাকে বিপদ থেকে বাঁচাবে। অন্যদিকে শেয়াল ভাবল, যাক, এতদিন পর আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। মালিক যখন হরিণটাকে কাটবে, তখন তার রক্ত মাংস মাখা হাড় গোড় আমি নিশ্চয়ই পাবো। হরিণ শেয়ালকে ডেকে বলল, বন্ধু, আমাকে শিগগির বাঁচাও, আমার বাঁধনগুলো কেটে দাও। শেয়াল বলল, হায় হায় বন্ধু, জালের বাঁধনগুলো তো পশুর নাড়ি ভুড়ি দিয়ে তৈরি। আজ রবিবার, রবিবারে তো আমি দাঁতে মাংস কাটি না। কাল সকালে কেটে দেব, কেমন? তুমি কোনো চিন্তা করো না। এই বলে সে কাছাকাছি গিয়ে লুকিয়ে রইল। এদিকে সন্ধ্যা হয়ে গেল। হরিণ তখনও বাসায় ফেরেনি। কাক তাকে খুঁজতে বেরোলো। খুঁজতে খুঁজতে হরিণকে দেখতে পেয়ে বলল, সেই ঠগ শেয়ালটা কোথায় গেল? হরিণ বলল, এতক্ষণে বুঝেছি, আমার মাংস খাবে বলে আশেপাশেই কোথাও লুকিয়ে আছে। কাক বলল, আমি তো আগেই বলেছিলাম, যে আড়ালে ক্ষতি করে কিন্তু সামনে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে একেবারেই আমল দেবে না। এদিকে সকাল হতেই ক্ষেতের মালিক লাঠি নিয়ে হরিণকে মারতে এলো। কাক হরিণকে বলল, তুমি পেট ফুলিয়ে পাগুলো টান করে মরার মতো শুয়ে থাকো। আমি যেই কা কা করব, অমনি তুমি ছুটে পালাবে। ক্ষেতের মালিক হরিণকে দেখে বলল, যে দেখছি নিজেই মরে পড়ে আছে। এই বলে সে হরিণের বাঁধনগুলো খুলে দিল। সুযোগ বুঝে কাক এবার ডাকতে লাগলো। কাকের ডাক শুনে হরিণ লাফিয়ে উঠে ছুটে পালালো। তাকে মারবার জন্য ক্ষেতের মালিক খুব জোরে লাঠি ছুড়ে দিল। লাঠিটা গিয়ে লাগলো শেয়ালের গায়ে। লাঠির ঘায়ে শেয়ালের প্রাণ বেরিয়ে গেল। একেই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। শিশুর স্বাদ, নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি, আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না কো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। উষা দিদির ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে। দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় শহর বালুচরে নদীর মোহনায়। বলবো আমি, ভোর হলো যে, সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খোকন এলি নাকি? বলবো আমি, নাইকো খোকন, ঘুম জাগানো পাখি। পিঁপড়ের বুদ্ধি।
গোপালচন্দ্র ভট্টাচার্য। একবার আমার আঠার শিশির মধ্যে একটা আরশোলা পড়ে মরেছিল। আরশোলা সমেত আঠা এক স্থানে ঢেলে ফেলে দিলাম, কিন্তু পরে আরশোলার দেহটা খাবার জন্য লাল রঙের এক প্রকার ক্ষুদে বিষ পিঁপড়ে আঠার চারিদিকে ঘেরাও করলো। কলকাতার চারিদিকে এই বিষ পিঁপড়ে সব সময় দেখা যায়। দু চারটে পিঁপড়ে আরশোলার কাছে যাবার চেষ্টা করলো, কিন্তু তরল আঠার মধ্যে বন্দি হয়ে হাবুডুবু খেতে লাগলো। এই দৃশ্য দেখে মনে মনে ভাবলাম, বেশ হয়েছে, এবার আর আরশোলার দেহ উদরসাৎ করতে হবে না। আমি পাশ কাটিয়ে কাজে চলে গেলাম। প্রায় আধ ঘন্টা পরে ফিরে এলাম। তখনও তারা মৃত আরশোলাটার দেহটার আশা ছাড়েনি, বরং সেখানে পিঁপড়ের সংখ্যা আরও বেশি হয়েছে। একটা অদ্ভুত ব্যাপার দেখে আমি অবাক হয়ে গেলাম। পিঁপড়েগুলির মুখে কণা কণা কাঁকড় মুখে করে আঠার উপর তারা জড়ো করছে। সময়ের দিকে তাদের ভ্রুক্ষেপ নেই। প্রায় 2 ঘন্টা ধরে তারা কাঁকড় বয়ে নিয়ে গেল। আঠার উপর তারা একটা একটা করে কাঁকড়ের পথ তৈরি করে ফেলল। এখন দলে দলে পিঁপড়ে সেই পথের উপর দিয়ে এগুতে লাগলো। এভাবে আরও 1 ঘন্টা কেটে গেল। তারপর দেখি আরশোলাটার ছোট্ট ছোট্ট দেহখণ্ড মুখে করে কাঁকড় পথ ধরে সার বেঁধে মহল্লাসে তারা বাসার দিকে এগুচ্ছে। সমব্যথী, রবীন্দ্রনাথ ঠাকুর। যদি খোকা না হয়ে আমি হতেম কুকুরছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা। সত্যি করে বল, আমায় করিস নেমা ছল, বলতে আমায় দূর দূর দূর, কোথা থেকে এলো এই কুকুর? জামা তবে জামা, আমায় কোলের থেকে নামা, আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয়ে আমি হতেম তোমার টিয়ে, তবে পাছে যাই মা উড়ে, আমায় রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল, আমায় করিস নেমা ছল, বলতে আমায় হতভাগা পাখি, শিকল কেটে দিতে চাই রে ফাঁকি। তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নেমা, আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। মহিয়সী রোকেয়া। করিমুন্নেসা লুকিয়ে লুকিয়ে বাংলা শিখে ফেললেন। তারপর থেকে বাড়ির লোকের চোখ এড়িয়ে বই পড়তেন। কেউ দেখে ফেললে সর্বনাশ। কেন? মুসলিম পরিবারে মেয়েদের লেখাপড়া যে বারণ, বাংলা ইংরেজি সে তো একেবারে নয়। তাই বড় কষ্ট করে গোপনে পড়তে হয়। তবু একদিন ধরা পড়ে গেলেন। একই কাণ্ড, খানদানি পরিবারের মেয়ে, সে কিনা বই পড়ছে, আর তাও কিনা বাংলা! ছি ছি ছি। আত্মীয় স্বজনের হুমকি দিল, আবু আলী সাবের আপনার মেয়েকে সামলান, বইপত্র কেড়ে নিন, নয়তো সমাজে টি পড়ে যাবে। আবু আলী সাবের মেয়ের লেখাপড়া বন্ধ করে দিতে বাধ্য হলেন। ছোট বোন রোকেয়া অবাক হয়ে গেল। দিদি লেখাপড়া করতে পারবে না কেন? দিদি মেয়ে বলে? না, এ বাধা সে মানবে না। এরকম একটি জেদ তাকে বালিকা বয়সেই পেয়ে বসল। দিদির বিয়ে হয়ে গেল কলকাতায়। শ্বশুরবাড়ি শিক্ষিত পরিবার। রোকেয়া কিছুদিন দিদির শ্বশুরবাড়িতে বেড়াতে এলেন। করিমুন্নেসা বোনের লেখাপড়ার ব্যবস্থা করলেন। রোকেয়ার লেখাপড়ার খবর পৌঁছে গেল রংপুরে বাবার কাছে। বাবা অমনি বলে পাঠালেন, রোকেয়াকে অবিলম্বে পাঠিয়ে দাও। রোকেয়াকে চলে আসতে হলো। নিজেদের বাড়িতে এসেও পড়া সে বন্ধ করল না। লেখাপড়ার স্বাদ যে একবার পেয়েছে, সে কি আর ছাড়তে পারে? দাদা ইব্রাহিম তাকে সাহায্য করতে লাগলেন। অতি গোপনে চলতে লাগলো রোকেয়ার লেখাপড়া। রোকেয়ার গ্রামের নাম পায়রাবন্দ, বাংলাদেশের রংপুর জেলায়। বাবার নাম আবু আলী সাবের। রোকেয়ার মায়ের নাম রাহাতুন্নেসা। তাদের বিশাল বাড়ি, তারা বেশ ধনী পরিবার। রোকেয়া ভাবে, এখানে এত কিছু আছে, তবু মেয়েদের লেখাপড়ার রেওয়াজ নেই কেন? বড়দের নজর এড়িয়ে সে শিখে ফেলল বাংলা আর ইংরেজি। 18 বছর বয়সে রোকেয়ার বিয়ে হয়ে গেল। স্বামীর নাম সৈয়দ সাখাওয়াত হোসেন। রোকেয়া স্বামীর সঙ্গে বিহারের ভাগলপুরে চলে এলেন। স্বামী এখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট। না, রোকেয়ার বইপত্র বন্ধ করে রাখতে হয়নি। সাখাওয়াত সাহেব তাঁর স্ত্রীর লেখাপড়ায় উৎসাহ দিতে লাগলেন। রোকেয়া আরও অনেক শিখে ফেললেন। স্বামীর হয়ে চিঠিপত্রও লিখে দিতে লাগলেন। আর সময় পেলে লিখতে লাগলেন গল্প, কবিতা, নানা বিষয়ে লিখে চললেন তিনি। মুসলিম মেয়েদের লেখাপড়ার প্রয়োজনের কথা তিনি বারে বারে বলেছেন। পত্রিকায় ছাপা হতে লাগলো তাঁর সেসব লেখা। তাঁর লেখা পড়ে সবাই ভাবতে লাগলো, তাই তো, মুসলমান মেয়েদের লেখাপড়া শিখতে না দেওয়া তো ভারী অন্যায়। রোকেয়া ভাবলেন, তিনি নিজে লেখাপড়া শিখেছেন বটে, কিন্তু অন্য মুসলিম মেয়েরা, তারা কি লেখাপড়ার সুযোগ পাবে না?
এই চিন্তা মাথায় ঢুকলো তার। স্বামী সাখাওয়াত হোসেনও এই কাজে নামলেন। সাখাওয়াত দম্পতির চেষ্টায় ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় স্থাপিত হলো। এ সময় সাখাওয়াত হোসেন মারা গেলেন। রোকেয়াকে ভাগলপুরে ছেড়ে চলে আসতে হলো কলকাতা। এখানে স্বামীর নামে প্রতিষ্ঠা করলেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুল। এই স্কুল করতে গিয়ে কত বাধা এলো, কত বাধা জয় করে মাত্র 8 জন ছাত্রী নিয়ে স্কুল শুরু হলো। আর এখন সাখাওয়াত মেমোরিয়াল কলকাতায় মেয়েদের একটি সেরা স্কুল। রোকেয়ার চেষ্টায় মুসলিম মেয়েদের শিক্ষার বিস্তার ঘটল। এই কাজের জন্য স্মরণীয় হয়ে আছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। স্বাধীনতার সুখ, রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরের ও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। গোপাল ভাঁড়ের গল্প। গোপাল ভাঁড় ছিল রাজা কৃষ্ণচন্দ্রের প্রিয়জন। রাজারা এমন একজন লোককে সঙ্গী হিসেবে চাইতেন যে তাদের মজার মজার কথা বলে হাসাবে, ভাবিয়েও তুলবে কখনো কখনো। গোপালকে না দেখে রাজা একদিনও থাকতে পারতেন না। একদিন রাজা একজনকে সাজা দিতে চাইলেন। তাকে এক বুক কনকনে ঠান্ডা জলের পুকুরে সারা রাত কাটাতে হবে। শুধু মাথাটা থাকবে জলের উপরে, বাকি সারা শরীর জলের নিচে। পরদিন সকালে এসে সে রাজামশাইকে বলল, সারা রাত জলে কাটিয়েছি হুজুর, রাজবাড়ির বড় আলোর দিকে তাকিয়ে। রাজা বললেন, তোমার শাস্তি তো কিছুই হলো না হে। লোকটি বলল, কেন মহারাজ, সারা রাত জলে ওই কনকনে ঠান্ডায় কাটালাম যে। রাজা বললেন, ঠান্ডা আর কোথায়, রাজবাড়ির বড় আলো তার তাপই তো তোমাকে গরম রেখেছিল। তোমাকে আরও কঠিন সাজা দেব। গোপাল শুনলেন কথাটা। পরদিন রাজার কাছে তার আসবার কথা, কিন্তু গোপাল আর আসে না। রাজা অধৈর্য হয়ে গোপালের বাড়ি এলেন। দেখলেন গোপাল তার উঠোনের ধারে একটা বাঁশের মাথায় হাঁড়ি বেঁধেছে, কিন্তু উনুনটা বাঁশের গোড়ায়, সেখানেই সে কাঠ জ্বালিয়েছে। রাজা হেসে বললেন, বুঝেছি তোমার দেরি কেন, ওই হাঁড়ির চাল কি জন্মেও ফুটবে? গোপাল বলল, কেন ফুটবে না মহারাজ? মহারাজ, দূরের আলোর দিকে তাকিয়ে যদি এক বুক জলে দাঁড়িয়ে লোকটা গা গরম করতে পারে, আমার হাঁড়ি তবে ওই উঁচুতে থেকেও মাটিতে জ্বালানো উনুনের আঁচ পাবে না কেন? রাজামশাই এবার হেসে ফেললেন, বললেন, বুঝেছি গোপাল, তোমার ওই বাঁশের মাথায় হাঁড়ি আর মাটিতে উনুন এসবই আমার ভুল শুধরে দেওয়ার কৌশল। আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, ও লোকটাকে আমি আর শাস্তি দেব না। এবার হলো তো, চলো রাজসভায় চলো। কাজের লোক, নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা দলবল ছাড়িয়াকা, কোথা যাও যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, 6 পাই পিলিপিল চলি। আব্দুল মাঝির গল্প, রবীন্দ্রনাথ ঠাকুর। আব্দুল মাঝি, ছুঁচলো তার দাড়ি, গোঁফ তার কামানো, মাথা তার ন্যাড়া। তাকে চিনি। সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল, একদিন চৈত্র মাসের শেষ ডিঙিতে মাছ ধরতে গিয়েছে। হঠাৎ এলো কালবৈশাখী, ভীষণ তুফান, নৌকো ডোবে ডোবে। আব্দুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ল জলে, সাঁতরে উঠল চরে, কাছি ধরে টেনে তুলল তার ডিঙি। গল্পটা এত শিগগির শেষ হলো, আমার পছন্দ হলো না। নৌকোটা ডুবলো না, অমনি বেঁচে গেল, এ তো গপ্পই নয়। বারবার বলতে লাগলুম, তারপর? সে বললে, তারপর সে এক কাণ্ড, দেখি এক নেকড়ে বাঘ, ইয়া তার গোঁফ জোড়া। ঝড়ের সময় সে উঠেছিল ওপারে গাঙের ঘাটের পাকুড় গাছে। দমকা হাওয়া যেমনি লাগলো, গাছ পড়ল ভেঙে পদ্মায়। বাঘ ভায়া ভেসে ভেসে যায় জলের তোড়ে, খাবি খেতে খেতে উঠল এসে চরে। তাকে দেখেই আমার রশিতে লাগালুম ফাঁস।
জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে। সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে। আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলুম, আও বাচ্চা। সে সামনের দু পা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। ছাড়াবার জন্য যতই ছটফট করে ততই ফাঁস এঁটে গিয়ে তার জিভ বেরিয়ে পড়ে। এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম, আব্দুল, সে মরে গেল নাকি? আব্দুল বললে, মরবে তার বাপের সাধ্যে কি? নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণটা নিয়ে নিলেন, অন্তত 20 ক্রোশ রাস্তা। গোঁ গোঁ করতে থাকে, পেটে দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছে দিলে। তারপরেকার কথা আর জিজ্ঞেস করো না বাবা, জবাব মিলবে না। আমি বললুম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? আব্দুল বললেন, জলের উপর তার নাকের ডগা দেখেছি অনেকবার। নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায়, মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে। বন্দুক থাকলে মোকাবিলা করা যেত, লাইসেন্স ফুরিয়ে গেছে। কিন্তু মজা হলো, একদিন কাঁচি বেদিনী ডাঙায় বসে দা দিয়ে বাঁকারি চাচ্ছে, তার ছাগলছানা পাশে বাঁধা। কখন নদীর থেকে উঠে কুমিরটা পাঁঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল। বেদেনি একেবারে লাফ দিয়ে বসলো তার পিঠের উপর, দা দিয়ে ওই দানো গিরগিটির গলায় পুঁচের উপর পুঁচ লাগালো। ছাগলছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ল জলে। আমি ব্যস্ত হয়ে বললুম, তারপরে? আব্দুল বললে, তারপরে কার খবর তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে। তালগাছ, রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যাই, একেবারে উড়ে যায়। কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি ডানায় উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর, উড়ে যেন ভাবেও। মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি। যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। প্রভাত সূর্য। কটকের র্যাভেনশা কলেজিয়েট স্কুল। সুভাষচন্দ্র নবম শ্রেণীর ছাত্র। দেশে তখন ইংরেজের বিরুদ্ধে তরুণদের স্বাধীনতার জন্য যুদ্ধ চলছে। ইংরেজদের অত্যাচার বেড়ে গেল, তরুণরা মার খাচ্ছে, জেলে যাচ্ছেন, হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়ছেন। কি করা যায় ভাবছেন সুভাষ। কাল 11ই অগস্ট 1911 সাল। 3 বছর আগে এমন দিনেই তো শহীদ ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল। কাল আমরা সকল ছাত্র পুরো দিন উপোস করে শহীদ দিবস পালন করব। হস্টেলের ছাত্রদের কাছে ঘোষণা করলেন সুভাষ। পালিত হলো শহীদ দিবস। কিন্তু এজন্য স্কুলের প্রধান শিক্ষক দেশপ্রেমিক বেণীমাধব দাসের অন্য স্কুলে বদলির আদেশ হলো। সুভাষের মন খারাপ, অন্যদেরও। বেণীমাধব সুভাষকে বুকে টেনে নিয়ে বললেন, সুভাষ, তুমি মানুষের মতো মানুষ হও, দেশের কথা ভেবো। শিক্ষাগুরুর এই উপদেশ আজীবন মনে রেখেছিলেন সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেন উড়িষ্যার কটক শহরে 23 জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে। বাবা বিখ্যাত উকিল জানকীনাথ বসু, মা প্রভাবতী দেবী। মা ডাকেন সুবি বলে। সুবি মা বাবাকে ভালোবাসে, ভক্তি করে। সুভাষ মিশনারি স্কুলে 7 বছর পড়ে র্যাভেনশা কলেজিয়েট স্কুলে ভর্তি হলো 7ম শ্রেণীতে। বেণীমাধব সুভাষের সঙ্গে কথা বলে বুঝলেন ও খুব মেধাবী ছেলে, তাই ক্লাসের সেরা ছাত্র চারুকে সাবধান করে দিলেন। কিন্তু সুভাষ তো বাংলা বা সংস্কৃত ভালো জানে না, কি করে পারবে চারুর সঙ্গে? সুভাষ বলল, ও দুটি ভাষা শিখতে বেশি সময় লাগবে না। অন্য ছেলেদের মুখে অবিশ্বাসের ছাপ। জেদ করে খুব খেটে সে বছরের পরীক্ষায় সুভাষ প্রথম হলো। চারুর হার হলো এই প্রথম। সে প্রথম হতে পারল না। আর সুভাষ সংস্কৃতে 100 নম্বর। স্বামী বিবেকানন্দ বলেছেন, নীচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। সুভাষ বুঝলেন, এই তো আমার দেশ, এই তো ভারতবর্ষ।
তাই সে তরুণ বয়সেই গড়ে তুললেন স্বেচ্ছাসেবকদের দল। কোথাও মহামারী কি দুর্ভিক্ষ অথবা বন্যায় দেশ ভেসে যাচ্ছে, সুভাষচন্দ্র তাঁর স্বেচ্ছাসেবী দল নিয়ে ঝাঁপিয়ে পড়েন উদ্ধারের কাজে। ক্লান্তি নেই, থামা নেই, কাজ, শুধু কাজ। মানুষকে ভালোবাসাই তো দেশকে ভালোবাসা, মানুষের জন্য কিছু করাই তো দেশের জন্য করা। এর চেয়ে বড় আর কি আছে? এই সুভাষচন্দ্র বসুই হলেন আমাদের সকলের প্রিয় দেশপ্রেমিক নেতা, সুভাষচন্দ্র বসু। সবার আমি ছাত্র, সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতার পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নেই মাত্র। আকাশযান। পিন্টু, ওই দেখ। আকাশের দিকে তাকিয়ে পিন্টু দেখল প্লেন যাচ্ছে। নীলা জিজ্ঞেস করলো, কোথা থেকে আসছে বলতো? পিন্টু বিজ্ঞের মতো জবাব দিল, অনেক দূর থেকে। নীলা বলল, এরোপ্লেনটা ঠিক যেন পাখি। নীলা বলল, হ্যাঁ, ঠিক যেন চিলের মতো, এই এমনি করে শোঁ করে উড়ে যায়। হাত দুটো উপরে তুলে সামনে বাড়িয়ে পিন্টু দৌড়ে চলে গেল। নীলা চলল তার পিছু পিছু। ডাঙায় চলাফেরার জন্য মানুষ বানালো গাড়ি, জলে যাতায়াতের জন্য নৌকো, জাহাজ, কিন্তু আকাশে উড়বে কি করে? চেষ্টা করতে করতে একদিন সে বানিয়ে ফেললো এরোপ্লেন। বিজ্ঞান অসম্ভবকে সম্ভব করলো। ধরো ব্যস্ত কোনো মানুষকে খুব দূরে কোথাও চলে যেতে হবে, হাতে সময় বড় কম, গাড়িতে বা জাহাজে গেলে দেরি হয়ে যাবে। তিনি তখন এরোপ্লেনে চড়ে বসলেন, ব্যাস, খুব কম সময়ে তিনি গন্তব্যস্থানে পৌঁছে গেলেন। দিন দিন এরোপ্লেনেরও কত উন্নতি হয়েছে, আকারে বড় হয়েছে, গতি দ্রুততর হয়েছে। এর থেকে মানুষের মনে এলো রকেটের কথা। শেষ পর্যন্ত সে রকেট বানিয়ে ছাড়লো। রকেটের গতিবেগ এরোপ্লেনের চেয়ে অনেক গুণ বেশি। নিচের দিকে আগুন ধোঁয়া ছেড়ে ছেড়ে রকেট পৌঁছে যায় মহাকাশে। রকেটবাজি দেখেছ? এই রকেটও অনেকটা সেরকম। মানুষের এবার খেয়াল চাপলো সে রকেটের সাহায্যে পাড়ি দেবে মহাকাশে। দিন যায়, বছর গড়ায়, ভিতরে ভিতরে সব দেশই তোড়জোড় করছে কে আগে মহাকাশযান পাঠাতে পারে মহাকাশে। সবাইকে চমকে দিয়ে সোভিয়েত রাশিয়া একদিন জানিয়ে দিল, আমরা পাঠাচ্ছি মহাশূন্যে আমাদের একটি মহাকাশযান। যেই কথা সেই কাজ। 1957 সালে রুশ মহাকাশযান আকাশে উড়ল। নাম তার স্পুটনিক। যাত্রী লাইকা, একটি কুকুর। স্পুটনিকের গতি ঘন্টায় 28,000 কিলোমিটার। কিরকম অবিশ্বাস্য ঘটনা একবার ভাবো। তার 4 বছর পর রাশিয়া আবার ছাড়লো আরেকটি মহাকাশযান। এটির নাম ভস্তক। সারা পৃথিবীতে অবাক করে দিলেন ইউরি গ্যাগারিন। কেন? তিনি ছিলেন ভস্তকের ভেতরে প্রথম মহাকাশচারী মানুষ। ভস্তক তাকে নিয়ে উঠে গেল মহাশূন্যে পৃথিবী ছাড়িয়ে। পৃথিবী থেকে তাকে জিজ্ঞেস করা হলো, মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখছেন আপনি? গ্যাগারিন মধুর মুগ্ধ কণ্ঠে বললেন, সুন্দর, বড় সুন্দর দেখাচ্ছে মহাকাশ থেকে আমাদের পৃথিবীকে। মেয়েরাও পিছিয়ে রইলেন না। ভ্যালেন্তিনা তেরেস্কোভা হলেন মহাকাশ যাত্রী। তিনিও ছিলেন রাশিয়ার মেয়ে। এদিকে রাশিয়ার সঙ্গে পাল্লা দিয়ে আমেরিকাও মহাশূন্যে মহাকাশযান পাঠালো, তাতে করে মানুষও পাঠালো। এবার রাশিয়া আর আমেরিকা উঠে পড়ে লাগলো, তারা চাঁদে রকেট পাঠাবে। চাঁদে রকেট? হ্যাঁ, চাঁদ তো পৃথিবীর মতোই একটি জায়গা। পৃথিবী থেকে রকেট ছাড়ো আর টুক করে নেমে পড়ো চাঁদের পিঠে। সত্যি একদিন মহাকাশযান মানুষকে নিয়ে নেমে পড়লো চাঁদে। সেটা 1969 সাল। মহাকাশযানটির নাম অ্যাপোলো। এটি ছিল আমেরিকার। এতে চড়ে চাঁদে নামলেন নীল আর্মস্ট্রং। সঙ্গী ছিলেন এডউইন অল্ড্রিন আর মাইকেল কলিন্স। তারা চাঁদে নেমে তো তাজ্জব, এই তাহলে চাঁদ? পৃথিবী থেকে অমন সুন্দর গোলগাল দেখায়। বুড়িটাই বা গেল কোথায়?
তার চরকায় সুতো কাটা, তাও তো কিছু দেখা গেল না। তবে কি আছে চাঁদে? কি দেখলেন তারা? দেখলেন কেবল কাঁকর, কালো কালো মাটি, পাহাড় আর গুহা গহ্বর। মানুষ তো দূরের কথা, কোনো জীবজন্তু গাছপালার চিহ্ন নেই। থাকবে কি করে? জল আর হাওয়া তো, এই দুটোই তো নেই। ওরা নিজেদের জন্য জল আর অক্সিজেন সঙ্গে করেই নিয়ে গিয়েছিলেন। চাঁদে তারা 2-1 দিন কাটালেন। অনেক মাটি পাথর তারা তথ্য সংগ্রহ করলেন। তারপর যে মহাকাশযানে গিয়েছিলেন সেটিতে করেই আবার পৃথিবীতে ফিরে এলেন তারা। অবাক জলপান, সুকুমার রায়। ছাতা মাথায় এক পথিকের প্রবেশ, পিঠে লাঠির আগায় লোটা বাঁধা পুটলি, উস্কো খুস্কো চুল, শ্রান্ত চেহারা। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছে, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নে। ওই 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 একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। ঝুড়ি মাথায় করে এক ব্যক্তির প্রবেশ। মশাই মশাই মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। হ্যাঁ, কাঁচা আম চান দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। না হে, আমি জলপাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামোকা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও যা আর মাছরাঙাও তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। প্রস্থান। দেখলে দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। লাঠি হাতে, চটি পায়ে, চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ। কেউ গোপাল নাকি? আগে না, আমি পুব গাঁয়ের লোক, একটু জলের খোঁজ করছিলুম। বলো কি হে, পুব গাঁও ছেড়ে এখানে এসো জলের খোঁজ করতে? হা 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 হা। তা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পাই, নাম করলে তেষ্টা পাই, ভাবতে গেলে তেষ্টা পাই। তেমন তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমড়ির জল খেয়েছো কোনো দিন? আগে না, তা খাইনি। খাওনি? ঘুমড়ি হচ্ছে আমার মামা বাড়ি, আদত জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও পেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তামশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এখন এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু, তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো, ও আবার কি কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি না। হ্যাঁ। রাগে গজগজ করতে করতে বৃদ্ধের প্রস্থান। পাশের এক বাড়ির জানালা খুলে ফেলে আর এক বৃদ্ধের হাসি মুখ বেরোলো। কি হে, এত তক্কা তক্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলুম, তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করতে লাগলেন। তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করার আর লোক পাওনি। ও হতভাগা জানেই বাকি আর বলবেই বাকি। ওর যে দাদা আছে, খালিপুরে চাকরি করে, ওটা তো একটা আস্ত গাধা। ও মুক্কুটা কি বললে তোমায়? হ্যাঁ, কি জানি মশাই, জলের কথা বলতে কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। হ্যাঁ, ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতো দেখে খুব চাল চেলে নিয়েছে, ভারী তো ফর্দ করেছেন। আমি লিখে দিতে পারি, ও যদি 5টা জল বলে থাকে তা আমি এক্ষুনি 25টা বলে দেব। হ্যাঁ আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি, একটু খাবার জল।
কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুঁকোর জল, পটির জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গোলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিলে যেন জল। কটা হয়? গণনি বুঝি? না মশাই, গুনিনি। আমার আর খেয়ে দে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো। যাও যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। সশব্দে জানালা বন্ধ। না, আর জল টল যেয়ে কাজ নেই। এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কটকি জুতো, একটি ছোকরার প্রবেশ। লোকটা নেহাতে এসে পড়েছে যখন একটু জিজ্ঞাসা করেই দেখি। ইয়ে মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এই এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, একেবারে মিলবে। দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল চল তল বল কল ফল। হ্যাঁ, মিলের অভাব কি? এই কাজল সজল উজ্জ্বল উজ্জ্বল জল জল চল 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 চল, আকি জল ছল ছল, নদী জল কলকল, হাসি খুশি চল কলকল, একানল বেকানল, আগাছল পাগাছল, আগল ছাগল পাগল, কত চান? এদিকে আরেক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন? কিরকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব। ভালো বিপদেই পড়া গেছে দেখছি। মশাই, আর কিছু চাই নে, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো। আচ্ছা বেশ, এ আবার মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণ আই ঢাই, চাই কিন্তু কোথা গেলে পাই, বল শীঘ্র বল না রে ভাই। কেমন, ঠিক মিলেছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। না, বুকে বুকে মাথা ধরিয়ে দিলে। একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি। একটা বাড়ির ছায়ায় গিয়ে বসলো। ছোকরা খুশি খুশি লিখতে লিখতে, মিলবে না? বলি মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্টু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিলেন না, তখন নৈপাল বলে দিয়েছিল। কে নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হয় নৈপাল। হ্যাঁ, এই লোকটা গেল কোথায়? এই ধুত্তরি। প্রস্থান। বাড়ির ভিতরে বালকের পাঠ। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। ওহে ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। রুক্ষমূর্তি, মাথার টাক, লম্বা দাড়ি খোকার মামা বাড়ি থেকে বের হলো। কে? পড়ার সময় ডাকাডাকি করতে এছো? ও, আমি মনে করেছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলে না? মামা তাড়াতাড়ি ঘরের দরজা খুলে, কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি, সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। ঘরের মধ্যে টেনে নিয়ে গেলেন। ভিতরে নানা রকম যন্ত্র, নকশা, রাশি রাশি বই। কি কি বলেছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে একটু খাবার জল যদি। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুঁজো থেকে 1 গ্লাস জল নিয়ে আয় তো। পাশের ঘরে দুবদাব শব্দে খোকার দৌড়। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি। জল নিয়ে ট্যাপার প্রবেশ। রাখ, এইখানে রাখ। জল রাখা মাত্র পথিকের আক্রমণ। মামার হাত থেকে জল কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে চুমুক দিয়ে, আহ আহ আহ, বাঁচা গেল।